সো সবাই কাইন্ডলি একটু খাতা কলমটা নাও। আমি কিছু টপিক বলবো, তোমরা ওইটাকে নিজেরা লিখবা। আমি লিখবো না, তোমরাই লিখবা। ওকে, সাজেশনের হ্যাঁ টপিক। ভাইয়া, রেডি আমরা খাতা কলম নিয়ে। সো হচ্ছে দেখো, সি ইউনিটের সাজেশন এটা। সি ইউনিটের জিকের উপরে কত মার্কস? 40 মার্কস, হুইচ ইজ হিউজ। অর্থাৎ তোমার সি ইউনিটে ভালো করতে গেলে, চান্স পেতে গেলে তোমাকে অবশ্যই জিকের উপরে বেশ ভালো একটা মার্ক এনশিওর করতে হবে। আর অন্যান্য ইউনিটের থেকে, যেমন বি ইউনিট বলি বা সি ইউনিট বলি বা হচ্ছে ইউনিট বলি, কম্পারেটিভলি তোমার সব থেকে মানে তোমার বেশি মার্ক দিয়ে চান্স পেতে হয় হচ্ছে গিয়ে সি ইউনিটে। কারণ এখানে কম্পিটিশন অনেক বেশি। অর্থাৎ তুমি ধরো 48-এ তুমি হচ্ছে, বা 48 থেকে 50-র ভিতরে যদি মার্ক থাকে, তুমি বি ইউনিটে একটা টপ পজিশনে থাকতে পারো। কিন্তু হতে পারে যে তুমি 50 পাওয়ার পরও সি ইউনিটে তোমার পজিশনটা মানে 100-র বাহিরে, 200-র বাহিরে, তাতে করে তুমি সাবজেক্ট পাবা না। কারণ সি ইউনিটে চান্স পেতে গেলে তোমাকে 100-র নিচে থাকতে হবে, মানে বিলো 100 থাকতে হবে পজিশনে, এটা বুঝো। আর তোমরা এখানকার এই যে তোমাদের ব্যাচে যারা যারা আসো না, অনেকেই দেখবা যে টপ টপ পজিশনে আসো, মানে ফার্স্ট হইতে পারো। দেখবা যে ম্যাক্সিমাম সব টপ র্যাঙ্কেই, সবার পজিশন এরকম, বাট স্টিল এরকমও কিছু স্টুডেন্ট আছে যারা অনেক ভালো স্টুডেন্ট, বাট তারা ওই যে সিরিয়াসনেস কম থাকার কারণে শেষ পর্যায়ে দেখা যায় যে সে ধরো 150তম, 180তম, আমাকে ধরো তোমরাই নিজেরা, আমি আমি তো স্টুডেন্ট পড়াই, আমার তো এক্সপিরিয়েন্স আছে, তোমরাই ধরো আমাকে বলবা কয়েকদিন পরে রেজাল্ট পাবলিশ হওয়ার সময় যে ভাইয়া 200 পজিশন, 180 পজিশন সাবজেক্ট কি আসবে? তো এটা আমি চাই না যে তোমাদের সাথে হোক। আমি চাই তুমি আমাকে এমন একটা মেরিট শোনাও, যে মেরিটটা আমি দেখলেই বলবো যে তুমি 100% সাবজেক্ট পাবা। মানে আমার রিপ্লাইটা যাতে এরকম হয়। তো এই জন্য বলবো যে সবাই সিরিয়াসলি প্রত্যেকটা টপিক ভালোভাবে পড়বা। এখন এই সি ইউনিটের মধ্যে, জিকের মধ্যে কয়েকটা ভাগ আছে। এখানে প্রথমত নর্মাল জিকে, এরপরে সাবজেক্টিভ জিকে, তারপরে ইংলিশ ভার্সন। তিনটা জিনিস লিখো। উপরে হেডিং এ দাও যে নর্মাল জিকে, সাবজেক্টিভ জিকে প্লাস ইংলিশ ভার্সন। তিনটা জিনিস লিখো, দরকার আছে। ওকে, এটার মানে কি? তোমার দেখবা সি ইউনিটে এখন তো ট্রেন্ড চেঞ্জ হয়েছে, যে এখন হচ্ছে তোমার নর্মাল জিকে থেকেও কোশ্চেন হয়, সাবজেক্টিভ জিকে থেকেও কোশ্চেন হয়। আবার গত বছর থেকে দেখা যাচ্ছে যে সি ইউনিটের ভিতরে আসার কারণে ইংলিশ ভার্সনে কোশ্চেন হয়। সেই তিনটা বিষয় মাথায় রেখেই আমাদেরকে প্রিপারেশন নিতে হবে এবং সেই অ্যাপ্রোচে আগাইতে হবে। তার মানে আমরা সাবজেক্টিভ জিকে গুলোও পড়বো, আমরা নর্মাল জিকেও পড়বো। নর্মাল জিকে মিন্স বাংলাদেশ পার্ট, ইন্টারন্যাশনাল পার্ট এবং রিসেন্ট পার্ট। আর ইংলিশ ভার্সনও আমরা পড়বো। সো এখন এখানে একটা বিষয় যেটা হচ্ছে যে তোমার নর্মাল জিকে ভিতরের যে টপিকগুলা, এইগুলাকেই আমরা সাবজেক্টিভের মধ্যে নিয়ে এসে সেটাকে এমফেসিস দিব এবং আরেকটু ডিপ লেভেলে পড়বো। এটাই বিষয়। কারণ সাবজেক্টিভ জিকে বলে দেওয়ার মানে কি, যে তোমাকে এখানে ধরো জার্নালিজম রিলেটেড কোশ্চেন দিবে, হিস্ট্রি রিলেটেড কোশ্চেন দিবে, আর্কিওলজিক্যাল সাইটগুলো থেকে কোশ্চেন দিবে। তারপর ধরো তোমাকে এখানে যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস, এই সাবজেক্ট, তার মানে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, বিভিন্ন ধরনের চুক্তি, বিভিন্ন ধরনের দেশের ইনফরমেশন। তারপর যদি বলি যে ধরো জার্নালিজম থেকে যেহেতু কোশ্চেন দিবে, তাহলে এই যে সংবাদ মাধ্যমগুলা, নিউজ এজেন্সিগুলা, তারপর বিভিন্ন পুরস্কারগুলো, এগুলো থেকে কোশ্চেন দিবে। হিস্ট্রি যেহেতু, তার মানে সভ্যতা থেকে অবশ্যই কোশ্চেন দিবে। আদার্স ইনফরমেশন যেগুলো হিস্ট্রির সাথে রিলেটেড, সেখান থেকে কোশ্চেন দিবে। তো এটাই মিন করে যে তোমাকে ওই পার্টগুলোর উপর একটু বেশি বেশি এমফাসিস দিতে হবে, ওই এই বিষয়গুলোর প্রতি একটু ডিপ লেভেলে গিয়ে পড়তে হবে। তো প্রথমত যেই টপিকগুলো নিবা সেটা হচ্ছে দেখো, যেহেতু এবছর অন্যান্য বছর থেকে ট্রেন্ড চেঞ্জ, লাইক এখন কিন্তু তোমার পুরো একটা রেজিম চেঞ্জ হয়ে গেছে। তো তোমরা অবশ্যই লিখে রাখো যে 4 থেকে 5টা কোশ্চেন থাকবে, যেটা হচ্ছে রিসেন্ট বাংলাদেশের যে প্রেক্ষাপট, এগুলাকে রিলেট করে। তো এখানে আমরা ওই যে জুলাই বিপ্লব, এটাকে ইনক্লুড করব। তো এটা জুলাই বিপ্লবের মধ্যে কিন্তু অনেক কিছুই আছে, ওইটার প্রেক্ষাপটটা আছে, বিভিন্ন ধরনের চেঞ্জ যেটা আসছে সেটা আছে। তারপর ধরো বিভিন্ন ধরনের স্ট্যাচু বা পুরস্কার বা হচ্ছে তোমার এই যে যাদের অবদান আছে, সেই বিষয়গুলো আছে। বিভিন্ন ধরনের ডেট আছে যেগুলোকে দিবস হিসেবে কনসিডার করা হচ্ছে। তো এটাকে একটা টপিকই নাও, এটা সম্পর্কিত সবকিছুই তোমরা পড়বা। দ্যাট ইজ জুলাই রেভলিউশন। ওকে, ফাইন। অ্যান্ড দেন চলে আসো, আমরা রিসেন্টে আবার ব্যাক করব। দেন চলে আসো যে তোমার ইতিহাস রিলেটেড পড়াশোনা, ইতিহাস রিলেটেড। তো এখানে ইতিহাসের মধ্যে কি কি আছে? সভ্যতাগুলা নিবা। এট ফার্স্ট সভ্যতা, সভ্যতা থেকে প্রায় 2-3টা তো থাকেই মাস্ট। সভ্যতা, বুঝছো? এখানে আর কি বিশ্ব সভ্যতা বোঝানো হচ্ছে, যেমন ধরো মেসোপটেমিয়া সভ্যতা। তোমরা এগুলো লিখার দরকার নেই, সভ্যতা লিখে রাখো তাইলেই হবে। যেমন মেসোপটেমিয়া, তারপর মিশরীয়, তারপর তোমার ধরো এই যে সিন্ধু সভ্যতা, তারপরে গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, তারপর ধরো অন্যান্য যেগুলো আছে, হ্যাঁ, চৈনিক বা এই যে পেরুতে, বা হচ্ছে তোমার এশিয়া মাইনরে,
এই যে এই প্রত্যেকটা বিষয় এখানে একটু ডিটেলসে তোমরা পড়বা, ইনক্লুডিং তাদের মানে অবদান, তারপরে তাদের ওই সময় প্রেক্ষাপট কেমন ছিল, কৃষিকাজটা কেমন ছিল, অর্থনীতিটা সেই সময় কেমন ছিল, বা তারা নতুন নতুন কি উদ্ভাবন করছে, এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। ওকে, বা কি কি তোমার তারা ব্যবহার করছে, যেমন অনেকের লিখন পদ্ধতি এটার ক্ষেত্রে সেরা, অনেকে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের এই যে আইন প্রণয়নের ক্ষেত্রে সেরা। তো এই জিনিসগুলো একটু মনে রাখতাম, সভ্যতা রিলেটেড। দেন এইটা মানে তোমার ইতিহাসের টপিকেরই আরেকটা টপিক হুইচ ইজ জনপদ। জনপদ থেকে তোমার সিউনিটে কোশ্চেন থাকে। এখন এই জনপদটা একটু ডিটেলসে পড়বা, যে 16টা আছে এবং প্রত্যেকটার মধ্যে একটু ডিটেলস পড়তে হবে, এখান থেকে 100% এমসিকিউ পাবাই। জনপদ। তারপর হচ্ছে তোমার ইতিহাসের বেসিক ইনফরমেশন তো পড়বাই, হুইচ ইজ ধরো ইতিহাসের জনককে, ইতিহাসের বৈজ্ঞানিক, ইতিহাসের জনককে, ইতিহাসের মধ্যে কি ধরনের উপাদান আছে, এই যে বেসিক ইনফরমেশনটা একটু পড়তে হবে। দেন চলে আসো যে আরেকটা টপিক হুইচ ইজ 4 নম্বর টপিক, যেটা হচ্ছে স্থাপত্য। এখন স্থাপত্য মানে কি, এটা কি শুধু একটা টপিক না, এটার মধ্যে অনেক কিছু আছে। এটার মধ্যে কোলন দাও, কোলন দিয়ে লিখো যে মসজিদ, তারপরে মন্দির, তারপরে বিহার, তারপরে জাদুঘর, এই 4টা জিনিস লিখো। মসজিদ, মন্দির, বিহার, জাদুঘর। তার মধ্যে স্টার মার্ক দিবা হচ্ছে মসজিদ, বিহার এবং জাদুঘর। ঠিক আছে, মন্দির থেকে কোশ্চেন কম আসে, বাট তারপরও এটাও পড়তে হবে। যদিও মন্দির কম, ওই যে তোমার ঢাকেশ্বরী একটা আছে, আরেকটা কি কি জানি আছে। তো এই হচ্ছে বিষয় স্থাপত্যের মধ্যে। এছাড়া তোমার এই যে ভাস্কর্য, এটাকে আরেকটা টপিক দাও স্থাপত্যের নিচে, ভাস্কর্য। বুঝছো? ভাস্কর্যগুলো দাও। তারপরে তোমার এই যে হেরিটেজ সাইটগুলা, এটা একটা টপিক দাও, ইউনেস্কোর হেরিটেজ সাইট দিছো। এখন এই ইউনেস্কো হেরিটেজ সাইটের মধ্যে তো তোমার যেগুলা স্বীকৃত আছে সেগুলা, তারপর তোমার একই সাথে আলাদা কয়েকটাও আছে, যেমন উয়ারি বটেশ্বর, শালবন বিহার, তারপরে স্বীকৃত যেগুলা পাহাড়পুরের সোমপুর বিহার, বা তোমার এই যে সুন্দরবন। দেন তোমার হচ্ছে এই যে মানে কি বলে, এই যে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, এগুলো তো সবগুলো পড়বাই। তারপর ধরো আরেকটা টপিক দাও, যেখানে তুমি গান কমা নৃত্য, এই টপিকটা দাও। ইতিহাসের মধ্যে গান কমা নৃত্য, গান কমা নৃত্য মানে এটা মূলত কিরকম, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ভেদে দেখবে বিভিন্ন ধরনের গান প্রচলন আছে, বিভিন্ন ধরনের নৃত্য প্রচলন আছে। ঝুমুর, গম্ভীরা, ভাওয়াইয়া, বা যদি বলে যে শাড়ি। তো এই যে একটা কোশ্চেন এইভাবে আসছিল যে শাড়ি গান এটা কোন খেলার সাথে সম্পর্কিত, বা কোন প্রতিযোগিতার সাথে সম্পর্কিত, তো এটার উত্তর হচ্ছে নৌকাবাইজ। আমরা যে নৌকাবাইজ দেখি না প্রতিযোগিতা, ওইটার সাথে এই শাড়ি গান রিলেটেড, এগুলো এগুলো জাহাঙ্গীরনগরে আসছে। আচ্ছা, ইতিহাসের মধ্যে আরো টপিক আছে, দ্যাট ইজ ব্রিটিশ শাসন, পড়তে হবে ভালোভাবে। এবং ব্রিটিশ শাসনের মধ্যে তোমরা সংস্কার যেগুলো যেগুলো আছে, যেমন তোমার দ্বৈত শাসন, এবং তোমার চিরস্থায়ী বন্দোবস্ত, তারপরে মুদ্রা প্রচলন, রেল যোগাযোগ, ডাক ব্যবস্থা, তারপরে কাগজি মুদ্রা যেটা। এছাড়া তোমার আদার্স যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো থেকে কোশ্চেন আসে। তারপর ধরো এই যে যদি বলি যে চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস করে, তারপর তোমার 1793 সাল, এই জিনিসগুলো, দ্বৈত শাসন কবে কে রদ করেন, এবং দ্বৈত শাসনের ফলাফল রূপে যে তোমার মনন্তর হয়, এটা ইম্পর্টেন্ট, যে দুর্ভিক্ষ, এটা মাথায় রাখবে। আচ্ছা, এই ব্রিটিশ শাসনকে রিলেট করে বিভিন্ন ধরনের আন্দোলন হয়, এই আন্দোলন থেকে 100% কোশ্চেন থাকবে মাস্ট। আন্দোলনের মধ্যে সর্বপ্রথম কি, ফকির সন্ন্যাসী আন্দোলন, ফরাইজি আন্দোলন, তেভাগা আন্দোলন। এই আন্দোলন এটা আরেকটা টপিক হবে আর কি, বুঝছো? ব্রিটিশ শাসন সংস্কারগুলায় এটা একটা টপিক, এবং আন্দোলন সমূহ এটা আরেকটা টপিক। এবং এখানে এটার সাথে রিলেট করে বিভিন্ন ধরনের ব্যক্তিবর্গ আছে, তাই না? যেমন ধরো তিতুমির আছে, তারপরে ইলামিত্র, সৈয়দ আমির আলী, তারপরে শরীয়তুল্লাহ। এছাড়া ধরো এই যে মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, সবার কথাই কিন্তু আসবে আন্দোলনগুলোর সাথে রিলেট করে। তারপরে দুইটা টপিক দিবা, একটা হচ্ছে ভাষা আন্দোলন আর একটা হচ্ছে মুক্তিযুদ্ধ। এবং এইখান থেকে তোমরা দেখবা যে বিভিন্ন ধরনের ছক করা যে ইনফরমেশনগুলো আছে না, ছক করা, যেমন সাপোজ তোমার ভাষা আন্দোলন নিয়ে বিভিন্ন ধরনের উপন্যাস, কবিতা, তারপরে তোমার মানে ফিল্ম, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বা স্বল্প দৈর্ঘ্যের, এই জিনিসগুলো একটু বেশি আসে, বুঝছো? তার মানে এই ছক করা জায়গাটা একটু এমফেসিস দিবা তোমরা, এটা লিখে রাখো ব্র্যাকেটে, যে ছক বা টেবিল করা যেগুলো থাকে, বোথ ফর ভাষা আন্দোলন, বোথ তোমার মুক্তিযুদ্ধ। এবং এখানে আরো কিছু টপিক নিবা, সেটা হচ্ছে যে সেক্টর, অবদান এবং অ্যাওয়ার্ডগুলা। সেক্টর সমূহ থেকে একটা কোশ্চেন থাকে। ঠিক আছে, সেক্টর, সেক্টর বলতে এরিয়া ওয়াইজ সেক্টর, যে ডিভিশনগুলো, যে কোন অঞ্চলটা কোন সেক্টরের মধ্যে, এই পার্টটা। তারপর অবদানটা দিবা,
এবং গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড যেগুলো আছে, বিশিষ্ট বীরোত্তম উত্তম, এছাড়াও বিদেশিরা যারা অবদান রাখছে তাদের অবদান, এগুলোও পড়তে হবে, ইচ এন্ড এভরিথিং। সো এই হচ্ছে গিয়ে আমরা ইতিহাস রিলেটেড ইম্পর্টেন্ট কিছু টপিক দিলাম। এখন চলে আসো যে আমরা জার্নালিজমে চলে আসি। ওকে, এই যে টপিকগুলো দিলাম না, এগুলো কিন্তু ইতিহাস বেসড। ফাইন, চলে আসো জার্নালিজম। জার্নালিজমের মধ্যে সর্বপ্রথম যেটা দিবা সেটা হচ্ছে যে তোমার সংবাদপত্র এবং সম্পাদকদের নাম, কোন পত্রিকাকে সম্পাদনা করেন, এইটা প্রথম টপিক। তারপরে হচ্ছে নিউজ এজেন্সিগুলা, দ্বিতীয় টপিক। এখন নিউজ এজেন্সিগুলোর মধ্যে যদি কয়েকটা কোশ্চেন ধরি, দেখি পারো কিনা। সবচেয়ে প্রাচীন নিউজ এজেন্সি কোনটা হবে? এএফপি, ফ্রান্স, এএফপি, তারপর যদি বলি সবচেয়ে বড়, এএফপি, রয়টার্স, রয়টার্স, তারপর যদি বলি যে হচ্ছে সবচেয়ে, মানে সবচেয়ে সবচেয়ে বড় গেল, প্রাচীন গেল। এখন হচ্ছে যদি বলি যে তোমার বিবিসি, এটা কোন দেশের? ব্রিটিশ, ইংল্যান্ডের মানে ইউকে, এমনিতেই বোঝা যাচ্ছে যে নামই ব্রিটিশ, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, ফুল ফর্মটাও আছে। তারপর সিএনএন, এটা কোন দেশের? যুক্তরাষ্ট্র, ইউএসএ, নিউজ ভিওএ, নেটওয়ার্ক, ইউএসএ, এটাও ইউএসএ, অর্থাৎ ভয়েস অফ আমেরিকা। যুক্তরাষ্ট্র। হ্যাঁ, তারপর ধরো এই যে ইয়ে তোমার বাকি যেগুলো আছে, ঠিক আছে, ওগুলো একটু পড়তে হবে, আদার্স। আচ্ছা ভাই, আল আমি জাজিরা কয়েকটা কোন জিজ্ঞেস দেশের? করলাম। এখন আরেকটা বিষয় নাও, সেখানে নতুন টপিক, সংবাদপত্র সম্পাদক থেকেও দুই একটা কোশ্চেন করি, তারপর নতুন টপিকে যাই। দেখি বলো তো যে তোমার কাজী নজরুল ইসলাম কোন কোন পত্রিকা সম্পাদনা করেন? নবযুগ, দক্ষিণ নবযুগ, হ্যাঁ। আর কাজী নজরুল ইসলাম আরেকটা কোশ্চেন করি যে কোন ফিল্মে নিজে অভিনয় করছে, স্বয়ং নিজে? ধ্রুব। ধ্রুব, ধ্রুব। তারপর হচ্ছে আচ্ছা, তোমার যদি বলি যে তোমার সবুজপত্র পত্রিকার সম্পাদক কে? প্রমোদ প্রমোদ চৌধুরী, বঙ্গদর্শনের কে? চৌধুরী, বঙ্গদর্শন, বঙ্কিমচন্দ্র, বঙ্কিমচন্দ্র। চট্টোপাধ্যায়। আই গেস এই টপিক থেকে আসলে তোমরা পারবে। এখানে কিন্তু আরো অনেক লিস্ট আছে, আমি সবগুলোই কমপ্লিট করাই দিছি, তোমাদেরকে এগুলোর উপর ক্লাস না হয়েছে। আচ্ছা, নেক্সট ওয়ান, হুইচ ইজ পুরস্কার। আমরা কিন্তু এখন জার্নালিজমের টপিক দিচ্ছি। পুরস্কার, পুরস্কারের মধ্যে কোলন দিবা, কোলন দিয়ে লিখবা নোবেল, অস্কার, বুকার, পুলিৎজার। নোবেল, অস্কার, বুকার, পুলিৎজার। ওকে, নোবেল, অস্কার, বুকার, পুরস্কার, পুলিৎজার। পুলিৎজার পুরস্কার কিসের উপর দেওয়া হয়? এটাই একটা কোশ্চেন এমসিকিউ। সাংবাদিকতার উপরে, সাংবাদিকতার উপরে। আচ্ছা, এছাড়াও ধরো কিছু জার্নালিজমের উপর। কিছু ব্যক্তিত্ব রিলেটেড কোশ্চেন আসতে পারে, যেমন ধরো জার্নালিজমের মধ্যে যদি বলি, জামাল খাশোগির নাম শুনছো তোমরা? জামাল হ্যাঁ, খাশোগি, শুনো এই নাই? যে ওনাকে মেরে ফেলা হয়েছে, হ্যাঁ, কে, মানে সে কোন দেশের ছিলেন? সৌদি আরব, সৌদি ইউএই, আরব, রাইট। কে এসে, সৌদি কিংডম অফ আরব। সৌদি আরবিয়া। সো উনি হচ্ছে ওই যে ক্রাউন প্রিন্স, এবং সৌদি আরবের ওটা নিয়ে লেখালেখি করতো, সমালোচনা করতো, পরবর্তীতে ওনাকে মেরে ফেলা হয়। কোথায় মারা হয় বলতে পারবা? তুরস্কে, তুরস্কে। রাইট, তুরস্কে। আচ্ছা, সো নেক্সট ওয়ান হুইচ ইজ তোমার এই যে বিভিন্ন ধরনের ব্যক্তিত্ব জার্নালিজম রিলেটেড, এটা একটু জানবা, এবং বিভিন্ন ধরনের টার্ম আছে জার্নালিজম রিলেটেড, ওগুলো একটু পড়তে হবে। সো জার্নালিজমের সাবজেক্টিভ জিকে যে ক্লাসটা হয়ে গেছে, সেখানে এই প্রত্যেকটা জিনিস পাবা ডিটেলসে। অ্যান্ড দেন চলে আসো যে বিভিন্ন ধরনের মানে বইয়ের নাম বা উক্তি বা দার্শনিকদের নাম, এটা লিখো, দার্শনিকদের নাম, উক্তি এবং তাদের বই, ইম্পর্টেন্ট। এটা হচ্ছে স্যার, আমাদের, সাবজেক্টিভ জিকের ক্লাসগুলো কি প্রথম দিকে দেওয়া আছে ব্যাচের, হ্যাঁ, নাকি আমাদের জিকে? FRB 1, FRB GK 2, GK 3, GK 4, GK 5, ওইখানে সব সাবজেক্টিভ জিকেরই ক্লাস। বুঝতে পারছো? তাহলে ভাইয়া জিকে বিভিন্ন ধরনের গ্লোবাল বই, ইংরেজি ভার্সন জিকের জন্য? বুঝিনি, ইংলিশ ভার্সন জিকের ক্লাস জিকে গ্লোরি ব্যাচে পাবা, আর সাবজেক্টিভ জিকে ক্লাস হচ্ছে FRB GK 1, GK 2, GK 3। আগে দেখো, তাহলে বুঝতে পারো, তুমি তো নতুন, সমস্যা নেই। আচ্ছা, ভাইয়া বিভিন্ন ধরনের বই, উক্তি, এরপরে কি বলেছেন? দার্শনিকদের নাম, উক্তি এবং বই, এই যে এই তিনটা জিনিস জাস্ট। এখন আসো যে ম্যাথ রিলেটেড কিছু টপিক নাও, ম্যাথস রিলেটেড। লেখো ম্যাথ, ইউনিটে ম্যাথ আসে, দ্যাট ইজ ধারা। ধারাটা নাও, ধারার উপর তোমাদের কিন্তু কমপ্লিট ক্লাস হয়ে গেছে, আমি নিয়েছি ওই দিন। এরপরে হচ্ছে আইকিউর ক্লাস নিয়েছি, আইকিউ ম্যারাথন ক্লাসও নিয়েছি, আর এমনি তো আগেও হয়েছে। তারপর দেখো এই যে ধারা, তারপরে নাম্বারের উপর তোমাদের একটা ক্লাস হয়েছে না, লেকচার 1।
যেখানে আমি সংখ্যা বিষয়ক বিভিন্ন জিনিস পড়াইছি। সে ফর জি এক্সাম্পল ভাইয়া। ধরো ক্রমিক জি সংখ্যা, ভাইয়া। তারপরে বর্গের অন্তর, যত তত নিয়ম, তারপর হচ্ছে যদি বলি স্থানাঙ্ক দিয়ে কোশ্চেন, বা দুটি সংখ্যার গুণফল, লসাগু থাকলে কি হয়, এছাড়া আদার্স যেগুলো ভগ্নাংশ থাকলে কিভাবে ক্রস মেথড অ্যাপ্লাই করতে হয়, এই ধরনের টপিকগুলো আসবে। আর কিছু সিম্পল সিম্পল কোশ্চেন আসতে পারে, যেমন ধরো 1 থেকে 100 পর্যন্ত জিরো কতবার আছে, ওয়ান কতবার আছে, 2 to 9 এগুলো কতবার আছে, সবই কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে, ওইখান থেকে ওগুলো করবা। ফাইন। সো এই হচ্ছে গিয়া ম্যাথের জন্য এই টপিকগুলা, দ্যাট ইজ ধারা এবং হচ্ছে তোমার নাম্বার রিলেটেড যে ক্লাসটা হয়েছে সেটা। আর মানে হচ্ছে তোমরা আরেকটা জিনিস করবা, সেটা হলো এই যে ত্রিভুজ গণনার যে আইকিউ, যদিও সেটা আইকিউ ক্লাসে তো করতেই হবে, সেটাও তোমরা লিখে নিতে পারো, লাইক এটাও আসবে মাস্ট, ত্রিভুজ গণনা। এটার উপরেও তোমাদের আইকিউতে ক্লাস নেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে আরেকটা দাও, সেটা হচ্ছে অনুচ্ছেদ ভিত্তিক ফিলোসফির কোশ্চেন। টপিক দাও অনুচ্ছেদ ভিত্তিক ফিলোসফির কোশ্চেন, এবং এটা কিন্তু আইকিউ টাইপ। কি টাইপ? আইকিউ টাইপ। এই যে তোমরা সেদিন দেখলাম গ্রুপের মধ্যে, মানে আজকে নাকি কালকে বলতেছিল যে ওই যে হেগেল তারপরে আদার্স যে সকল ফিলোসফার কে কার থেকে বড়, ওইটা কিভাবে দিছে, ওইটা কিভাবে কিভাবে করবা। তো ওটা তো হচ্ছে এরকম অনুচ্ছেদ ভিত্তিক ফিলোসফির আইকিউ রিলেটেড কোশ্চেন। বুঝা গেছে? ওইটার জন্য উপরে অনুচ্ছেদ দেওয়া থাকবে, দেন কোশ্চেন করা হবে। সেই ইউনিটে এই ধাঁচের কোশ্চেন এর আগেও আসে, উপরে একটা অনুচ্ছেদ দিয়ে তোমাকে কিছু স্টেটমেন্ট দিবে, সেটার উপর বেসিস করে তোমার 2-3টা এমসিকিউ থাকবে। বুঝতে পারছো? এনিওয়ে, তারপর দেখো সংবিধান, এই টপিকটা নাও, সংবিধান বিষয়ক বিভিন্ন বিষয় পড়তে হবে। তো এখানে আবার আরেকটা কমা দিয়ে লেখো যে বিভিন্ন ধরনের আইন, বাংলাদেশে বিভিন্ন ধরনের আইন যেগুলো হয়েছে, যে কোনটা কত সালে হয়েছে, এই আইনগুলো একটু পড়বা। তারপর ভাইয়া এটার হেডিং কি ল দিয়ে নিব? এটার হেডিং ল দিবা? হ্যাঁ, ল দিতে পারো। ল দেওয়ার নাকি দরকার মানে নাই, আপনি কি লাইক এটাকে এমনিতেই দাও, ল এর নর্মাল জন্য জিকে আলাদা। বলতেছেন নাকি মানে কিভাবে লিখবো আর কি, নর্মাল জিকে নাকি সাবজেক্টিভ জিকে হিসেবে লিখবো? এটাকে আমরা এখানে টপিক ভিত্তিক দিচ্ছি, তো তুমি হচ্ছে ল দাও, তারপরে সংবিধান দাও, এরপরে আইন সমূহ দাও, এভাবে দাও। এখন সংবিধানের মধ্যে কিন্তু অনেক কিছু আছে, বুঝছো? সংবিধানের তোমার যে ইয়েগুলা হয়েছে, তোমার সংবিধানের কি হয়েছে, অ্যামেন্ডমেন্ট গুলা হয়েছে, তারপরে অনুচ্ছেদ যেগুলো আছে, এছাড়া সংবিধানের বেসিক যে ইনফরমেশন সেগুলা সবই পড়তে হবে, কোনোটাই স্কিপ করবে না। আর এগুলোর উপরে কমপ্লিট ক্লাসও নেওয়া হয়েছে, ম্যাটেরিয়ালসও দেওয়া আছে। নেক্সট আসো তোমার নদী, নদী টপিকটা নাও, নদী উপজাতি। ওকে, নদী এবং উপজাতি, ঠিক আছে। এই এই নদী এবং উপজাতি দুইটাই পড়বা, লাইক বাংলাদেশ ভার্সন এবং ইন্টারন্যাশনাল ভার্সন। আমি বলবো মোর অর লেস ইন্টারন্যাশনাল ভার্সনটা আরো বেশি ইম্পর্ট্যান্ট, আর উপজাতিটা তো নিবাই। এখন আরেকটা হেডিং দাও, দ্যাট ইজ তোমার ইয়ে আইআর, আইআর রিলেটেড। ঠিক আছে, আইআর রিলেটেড টপিক দাও। আইআর রিলেটেড টপিকের মধ্যে তোমাদের দিবা, শুরুতে আমরা কিছু দেশের কথা বলবো, এই দেশগুলো একটু ভালোভাবে জানবা। তার মধ্যে রাশিয়া, চায়না, জাপান, ইউএসএ, এই চারটা লিখো প্রথমে। রাশিয়া, চায়না, জাপান, ইউএসএ লিখছো? ভাই আপনি আইআর নিয়ে একটা পিডিএফ দিছিলেন, ওইটা পড়লে কি হবে? হ্যাঁ, আইআর এর জন্য ক্লাস হচ্ছে ইংলিশ ভার্সন ফুল ক্লাস। আমি বলি তোমাদের সাবজেক্টিভ জিকের জন্য কি কি ক্লাস হয়েছে। ইকোনমিক্স এর ক্লাস হয়েছে, জিওগ্রাফির ক্লাস হয়েছে, জার্নালিজমের ক্লাস হয়েছে, হিস্ট্রির ক্লাস হয়েছে। তারপর তোমাদের আইআর এর জন্য হচ্ছে ইংলিশ ভার্সন ফুল ক্লাস। আইআর এর ক্লাস কিন্তু শুধু ওইটুকু না, ইংলিশ ভার্সন ফুল ক্লাসের মধ্যে আমি বিভিন্ন ধরনের অর্গানাইজেশন পড়াইছি, তারপরে বাংলাদেশ পার্টের ইনফরমেশন পড়াইছি, ইন্টারন্যাশনাল পার্টের বিভিন্ন জিনিস পড়াইছি, অনেক টপিক পড়াইছি না, যেটা জিকে গ্লোরি ব্যাচে পাবা তুমি। পার্ট এন পর্যন্ত মেবি আছে, ABCDEFGHIJKLMN, তার মানে কতগুলা লেকচার, কতগুলা মানে ক্লাস হয়েছে, ওয়ান মানে 12-13। ঠিক আছে, তো ওইখান থেকে ওই আইআর এর জন্য ওটা ফুল ক্লাস। অনেকে বলো না যে ভাই আইআর এর সাবজেক্টিভ জিকে কোথায়, সো ইংলিশ ভার্সন জিকে যেটা নিচ্ছে সেটা ফুল আইআর এর ক্লাস। এনিওয়ে, এখন চলে আসো যে আইআর রিলেটেড বিভিন্ন টপিকের কথা আমি বলতেছি, এগুলো একটু মার্ক করো। প্রথমত হচ্ছে যে তোমার জাতিসংঘ লেখো। ও আচ্ছা, আমরা দেশের মধ্যে ছিলাম না, দেশটা শেষ করি, দেশের পরে রাশিয়া, ইউএসএ, ইউকে এবং হচ্ছে জাপান, চায়না। তারপরে চলে আসো যে ইউক্রেন, তারপরে হচ্ছে ইসরায়েল, প্যালেস্টিন, এই তিনটা দাও। তারপর সিরিয়া এবং ভেনেজুয়েলা।
ভাইয়া আরেকবার বলুন, একটু আবার তাড়াতাড়ি বললেন না। বলতেছি, দেখো, ইউক্রেন, ইসরায়েল, প্যালেস্টিন, সিরিয়া, ভেনেজুয়েলা, এই কয়েকটা দাও। দিছো? দেন হচ্ছে ভাইয়া তোমার এগুলোর চলে উত্তর আসো, দাও দেন চলে আসো যে তোমার বিভিন্ন ধরনের অর্গানাইজেশন গুলা, এখান থেকে প্রচুর কোশ্চেন থাকবে, হুইচ ইজ, তোমার বললাম যে জাতিসংঘ রিলেটেড যেগুলো আছে, সাধারণ পরিষদ, আইসিসি, আইসিজে, তারপর ওসি পরিষদ, ইকোসক, সবগুলোই পড়তে হবে ইন ডিটেলসে। দেন তোমার হচ্ছে ইউনেস্কো পড়তে হবে, ইউনেস্কো স্বীকৃতি, এগুলো পড়তে হবে। তারপরে, ভাইয়া একটু আস্তে আস্তে বলেন, মানে স্লোলি বলেন। আচ্ছা ঠিক স্লো আছে, যাও, দিচ্ছেন আপনি। জাতিসংঘ তো লিখছো, তারপরে লেখা হচ্ছে ইউনেস্কো এবং এসডিজি, তিনটা লিখো। তারপর ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, ওআইসি লিখো। তারপর হচ্ছে ডাব্লিউটিও, ইইউ, নেটো, ডাব্লিউটিইউ, ইউরোপিয়ান ইউনিয়ন, নেটো, তারপর হচ্ছে লিখো আসিয়ান। এই ওয়ার্ল্ড ব্যাংকের পরে কি বললেন? ওয়ার্ল্ড ব্যাংকের পর হচ্ছে আইএমএফ, তারপর হচ্ছে তোমার ওআইসি, ডাব্লিউটিও, ইইউ, নেটো, এরপর হচ্ছে তোমার আরো আছে ওপেক, আইএইএ, তারপরে লেখো আইপিসিসি, ইউএনএফসিসিসি, কোপ, কমনওয়েলথ। লিখো একটু, তাড়াতাড়ি লিখো তাহলে ভালো হবে, সুন্দর করে লেখার কিছু নাই, দ্রুত লিখো। ভাইয়া ভাইয়া আইএই এর পর কি ওপেকের বলছেন? পরে কি? আইএই এর পরে কি? আচ্ছা, আইএই এর পরে হচ্ছে কি ওপেক, আইএইএ, কমনওয়েলথ, তারপর হচ্ছে তোমার আইপিসিসি, ঠিক আছে, তারপরে ইউএনএফসিসিসি, তিনটা সি, তারপরে কোপ, তারপরে ইউএনএইচসিআর, লিখছো? এরপরে লিখো যে পারমাণবিক যেগুলো আছে, এনপিটি, সিটিবিটি, সল্ট, এগুলো জাস্ট নামগুলো মনে রাখলেই হবে পারমাণবিকের গুলার। ওকে ফাইন। দেন আরেকটা টপিক লিখো, হুইচ ইজ ব্রিক্স, BRICS, ব্রিক্স, লিখছো? দেন চলে আসো, যদি লিখা হয়ে যায় এখানে, যে রাজধানী, আচ্ছা, রাজধানী এবং সদর দপ্তর, এই দুইটা টপিক একসাথে দাও। এই দুইটা টপিক থেকে মাঝে মধ্যে কোশ্চেন দেয়, মাঝে মধ্যে দেয় না, ঠিক আছে, বাট আমি যখন শিট দিব সেটার মধ্যে মার্ক করা থাকবে, সো সেটা তখন পড়ে নেবা। ওকে ফাইন। দেন হলো যে তোমার অ্যাব্রিভিয়েশন গুলা নাও, অ্যাব্রিভিয়েশন, যে শর্ট করে লেখা থাকে সেটাকে ফুল ফর্মে লিখতে হয়, ওটা আর কি। তারপর লেখো যে তোমার সম্মেলন, সম্মেলনগুলা মানে নেক্সট কোনটা সম্মেলন কোথায় হবে, এরকম G7 হতে পারে, অন্যান্যগুলো তোমার হইতে পারে এরকম। তো সম্মেলনটা লিখো, চুক্তি লিখো, এই দুইটা টপিক লিখো, সম্মেলন এবং চুক্তি, লিখছো? ভাইয়া চুক্তি কি শুধুমাত্র রিসেন্ট চুক্তি নাকি প্রিভিয়াস, মানে বড় বড় চুক্তিগুলাও, প্রিভিয়াস, হিস্ট্রি বড় চুক্তিগুলাও হিস্ট্রিক্যাল, ইয়া? ওইটাই তো সম্মেলনও। সম্মেলন হচ্ছে তোমার আহ, মানে রিসেন্ট সামনে যেগুলো হবে সেগুলা, বা এবছর যদি কোনো একটা হয়ে থাকে সেটা, আর চুক্তি হচ্ছে প্রিভিয়াস যে চুক্তিগুলো হচ্ছে সেগুলো। আচ্ছা, আর এমনিতে তোমার ওই যে মানে প্রোটোকল, এটাও লিখে রাখো, প্রোটোকল, 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 প্রোটোকল লিখছো? আচ্ছা, চলবে প্রোটোকল গুলো হয় নাকি? প্রোটোকল লিখছো, তারপরে বিপ্লব লিখো, প্রোটোকল লিখো, বিপ্লব লিখো। বিপ্লবগুলোর মধ্যে যেমন ধরো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আছে, ফ্রেঞ্চ রেভলিউশন আছে, রাশিয়ান রেভলিউশন আছে, এগুলো পড়তে হবে। তারপরে তোমার প্রোটোকল হচ্ছে যে কার্টাগেনা প্রোটোকল, মন্ট্রিল প্রোটোকল, এগুলো। দেন চলে আসো আরো কিছু টপিক, হুইচ ইজ তোমার হচ্ছে ওকে, এই টপিকগুলো কোন টপিকের মধ্যে ফেলবো সেটা তো বোঝা যাচ্ছে না, বাট এমনিতেই লিখো, দ্যাট ইজ তোমার ইয়েতে, আচ্ছা ইয়েতে লিখো, ইতিহাসের যে টপিকটা ছিল না সেখানে আরো কিছু টপিক লিখো তো, পরিব্রাজক, দেন ডিটেলসটা পড়তে হবে, পরিব্রাজক, যে সভ্যতা জনপদ ইতিহাস যেখানে লিখছো না সেখানে পরিব্রাজকটা লিখো, ইটস ইম্পর্টেন্ট। শাহরুখী পড়া লাগবে?
না, শাল পড়তে হবে না, শাল স্কিপ করবা। ঠিক আছে। তারপরে আচ্ছা, নেক্সট তাহলে কিছু টপিক লিখো, দ্যাট ইজ তোমার এই যে আমরা সেদিন বলছিলাম এই টপিকগুলা, সেটা হচ্ছে পুরাতন এবং বর্তমান যে নাম আছে না বিভিন্ন লোকেশনের, যেমন তোমার সিলেট, তারপরে বরিশাল, চন্দ্রদ্বীপ, ঠিক তেমনি খুলনা, জাহানাবাদ, এভাবে যশোর বা অন্যান্য যে সকল জায়গার যে পুরাতন এবং বর্তমান নাম এটা। তারপর হচ্ছে বাংলাদেশকে বিভিন্ন কান্ট্রি যে স্বীকৃতি দিছে, ঠিক আছে, এই ইনফরমেশনটা পড়বা। এবং বাংলাদেশ যে বিভিন্ন আহ, সংস্থায় যে সদস্যপদ লাভ করছে এই টপিকটা লিখবা। লিখছো এগুলা? ভাইয়া ওই যে দেশের যে পুরাতন নামগুলা আছে ওইগুলাও কি লাগবে? মানে জাপানের প্রাচীন নাম বা এইগুলা। আচ্ছা, ওইখানে কয়েকটা জাস্ট লাগবে, তো ওইগুলো আমি সেটা দাগে দিব, ওইখানে সবগুলো লাগে না। নিপ্পনের কথা বলতেছো না? আচ্ছা। ওইটা তো আসে, ওইটা তো ইম্পর্টেন্ট, জি জি। বাকিগুলো তো আসে না। এই তারপর হচ্ছে হুম। তোমার এই যে বাংলাদেশ স্বীকৃতির পর কি বললেন? বাংলাদেশের স্বীকৃতি, তারপর বলছি যে বাংলাদেশ যে বিভিন্ন অর্গানাইজেশনে সদস্যপদ পাইছে, সদস্যপদ সেটা এর মধ্যে বলে রাখি আচ্ছা। কোনটা কোনটা ইম্পর্টেন্ট সেটাও বলে দিই, তো ব্র্যাকেটে লিখে রাখো। একটা হচ্ছে, যদিও তোমাদের শিটে এগুলো মার্ক করা থাকবে, একটা হচ্ছে তোমার কমনওয়েলথ, এটা ইম্পর্টেন্ট, তারিখ সহ। কমনওয়েলথেরটা কবে বলো তো, তারিখ সহ বলো। 18 এপ্রিল। 18 এপ্রিল 1972 সালে। 1972। আর এরপর ওআইসিটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 23 ফেব্রুয়ারি। 23 ফেব্রুয়ারি 1974। তারপর জাতিসংঘটা ইম্পর্টেন্ট, 17 নভেম্বর 1974। এরপর হচ্ছে তোমার আইএমএফ এর ডাব্লিউটিওরটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কত, 1 জানুয়ারি 1995। এগুলো পড়তে হবে, এই কয়েকটা ইম্পর্টেন্ট। যে একটু 20 আরেকবার নভেম্বর বলবেন? তো বাংলাদেশ সফরে আসছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বচওয়ে, তো আসছিল 20 নভেম্বর বাংলাদেশে। ওগুলো রিসেন্টের মধ্যে চলে আসবে, সমস্যা নেই। তারপরে জিআই প্রোডাক্ট লিখো, জিআই প্রোডাক্ট, ইউনেস্কো রিকগনাইজ সাইট, এটা কি লিখছিলাম, এটা মেবি লিখছিলাম তাই না, যে প্রোডাক্ট, তারপর ইউনেস্কো রিকগনাইজড সাইট এটা, রামসার সাইটগুলা লিখবা। এরপরে তোমার দিবস, ওই যে তোমার দিবস থেকে কোশ্চেন আসে মাঝে মধ্যে, সেটা যদি অতটা ইম্পর্টেন্ট না দিবসটা, বাট মাঝে মধ্যে চলে আসে। এরপরে চলে আসো যে তোমার সাম্প্রতিকের মধ্যে এই যে তোমার অলিম্পিক খেলা, তারপরে তোমার অর্থনৈতিক সমীক্ষা, তারপরে করমুক্ত আয়সীমা অর্থাৎ বাজেটের এই বিষয়টা, এগুলো একটু পড়তে হবে। অ্যান্ড দেন তোমাদের ওই যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর কথা বললাম না গতদিন, সেই টপিকটা একটু লিখে রাখো, এটা থেকেও সি ইউনিটে কোশ্চেন আসে। বিভিন্ন প্রতিষ্ঠান, ওগুলা কি স্পেসিফিক বলতে হবে এখন যে কোন কোন প্রতিষ্ঠান? হ্যাঁ জি ভাইয়া, ভাইয়া হ্যাঁ ভাইয়া বলেন। বলেন। জি, বলবেন ভাইয়া। তোমার ইম্পর্টেন্ট প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে যেমন তোমার, যদি বলি প্রতিষ্ঠান, তাই না, বাংলা একাডেমি লিখো, বাংলা একাডেমি, তারপরে বাংলা একাডেমি, তারপরে হচ্ছে বার্ড, বাংলাদেশ, ওই যে কি যেন বার্ড, আক্তার হামিদ খান। তারপর লেখা হচ্ছে এশিয়াটিক সোসাইটি, লিখছো, এশিয়াটিক সোসাইটি। তারপর লেখা হচ্ছে তোমার বারডেম, আইসিডিডিআরবি, আইসিডিডিআরবি, নিপোর্ট, নিপোর্ট। তারপরে এফবিসিসিআই, বলবো যে এফবিসিসিআই কোনটা, এটা বিজনেস রিলেটেড জিওর জন্য ইম্পর্টেন্ট আসবে ফর শিওর। ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বিশ্ব সাহিত্য কেন্দ্র লিখো, বিশ্ব সাহিত্য কেন্দ্র, বিশ্ব সাহিত্য কেন্দ্র। বলো তো বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্লোগান কি? আলোকিত কিন্তু মানুষ মানুষ চাই। চাই। আলোকিত হ্যাঁ। মানুষ চাই। তারপর ধান গবেষণা ইনস্টিটিউট, হুইচ ইজ BRRI, ব্রি। তারপর ওই যে একনেক, ECNEC, একনেক। ঠিক আছে, এই কয়েকটা টপিকই। আর বি ইউনিটের সাথে কিছু টপিক বলছিলাম, ওটার সাথে এটা মার্জ করে নিবা আর কি, এখানে এগুলো বললাম। আচ্ছা, তোমরা আরেকটা টপিক লিখো, সেটা হচ্ছে
তোমার চিত্রশিল্পী, চিত্রশিল্পী বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল দুইটাই। বাংলাদেশ যদি বলি তাহলে কার কার নাম আসবে বলো তো সর্বপ্রথম? জয়নুল আবেদিন, জয়নুল হোসেন আবেদিন, সুলতান, জয়নুল কামরুল হাসান। আবেদিন, কামরুল হাসান, এস এম সুলতান, এই তিনজনই। জয়নুল আবেদিন, কামরুল হাসান, এস এম সুলতান, লিখো। ঠিক আছে। আর ইন্টারন্যাশনালের মধ্যে ইম্পর্ট্যান্ট হচ্ছে তোমার পাবলো লিওনার্দো দা পিকাসো নাকি? ভিনসি, পাবলো পিকাসো। ঠিক আছে। পাবলো পিকাসোর একটা বিখ্যাত বলো তো। হ্যাঁ, ভিনসেন্ট ভ্যান গগ, সেটা লিখো। বলো তো পাবলো পিকাসোর একটাই আসে পরীক্ষায়। গুয়ের্নিকা। পাবলো পিকাসো কোন দেশের? স্প্যানিশ। স্প্যানিশ। গুড। ভিনসেন্ট ভ্যান গগ লিখছো? তারপর মাইকেল অ্যাঞ্জেলো। ঠিক আছে, এই কয়েকজনই। ভিনসি মানে লিওনার্দো দা ভিনসি, মাইকেল অ্যাঞ্জেলো, তারপরে ভিনসেন্ট ভ্যান গগ অ্যান্ড পাবলো পিকাসো, এই চারজন। আর ওইখানে তিনজন বাংলাদেশের। আর হলো সাম্প্রতিকটাকে যাতে সাম্প্রতিকই লিখে দাও, সাম্প্রতিক থেকে কোশ্চেন থাকবে তো ওই শীট তো আমি দাগেই দিব পুরোটা। এই জিনিসগুলা। আর কিছু আছে? আর তো কিছু নাই। আর তো কিছু নাই। ভাইয়া সি1 ইউনিটের জিকে সাজেশনটা কি দিবেন? সি1 ইউনিটের জন্য এই যে চিত্রশিল্পী এদেরটা তো আসবেই, পাশাপাশি সি1 ইউনিটের জন্য তুমি হচ্ছে কোশ্চেন ব্যাংকটা ফলো করলে বেটার হবে, ওইখানে খুবই ইজি কোশ্চেন আসে। উম, তো ভাইয়া জিকেটা আর কি। জিকে ভাইয়া আর টাই হচ্ছে হচ্ছে, আমি তো সি1 ইউনিটটা দেখি নাই আজকে, তো ওইটা এখন মানে আন্দাজে বলতে পারতেছি না, প্লাস বলাটা উচিত হবে না। দেন যদি ইউটিউবে তোমার দেখলে অনেক ইনফরমেশন যদি পাওয়া তুমি যাবে। ভালো করতে চাও, এখানে সি1 ইউনিটে কোশ্চেন রিপিট হয়, একই টপিক থেকে বারবার কোশ্চেন আসে। কারণ ওইটার পরীক্ষাটা খুব একটা ভাইটাল না। মেইন ভাইটাল বিষয় হচ্ছে তোমাকে ওইখানে প্র্যাকটিক্যাল টেস্ট নেবে, তোমাকে অভিনয় করে দেখাইতে হবে, চিত্র আঁকা টাইকা তোমার স্কিল দেখাইতে হবে, তাহলে তোমাকে সিলেক্ট করবে। তো ওই জন্য তুমি কোশ্চেন ব্যাংকটা কিনে সি1 ইউনিটের ওইখান থেকে দেখো, লাস্ট 5 বছর দেখো, তাইলেই হয়ে যাবে, বেশি না, 5 বছর। আছে ভাইয়া, ভাইয়া আছে হচ্ছে যে সংসপ্তক, তারপর জয়কলি, এই একটা দুইটা হইলেই আছে। হবে, জয়কলিটাই ফলো করলেই আচ্ছা হবে। আচ্ছা, ঠিক আছে ঠিক ঠিক আছে। আছে। আর আরেকটা ভাইয়া কথা, এখন যেটা তোমরা অবশ্যই জয়কলির শেষে চলে যাবা, শেষে চলে যাবা, সেখানে দেখবা যে টপিক ভিত্তিক কিছু জিনিস দেওয়া আছে, ওইটা পড়বা। তোমরা তো বইয়ের শুরুর দিকে ভালো পড়ো, শেষের দিকে খেয়াল রাখো না, এটা করতে হবে। ভাইয়া জয়কলি তো আচ্ছা নাই, প্রিভিউ কিনছিলাম। হ্যাঁ, জয়কলি তো কিনি নাই, প্রিভিউ কিনছিলাম, আপনি প্রিভিউ কিনতে একটা বলছিলেন না? হইলেই হবে, বললাম আর কি। শেষে কিছু জিনিস থাকে, প্রত্যেকটা টপিক ভিত্তিক সাজেশন কোশ্চেন ব্যাংকের মধ্যে থাকে। ভাইয়া হচ্ছে সি ইউনিটে জয়কলিটা যতগুলো পড়ছি। সাবজেক্ট আছে হ্যাঁ। সবগুলো হচ্ছে সাবজেক্টিভ জিকে করে পড়তে হবে। না না না, এখানে বলি সি ইউনিটের প্রত্যেকটাই হচ্ছে সাবজেক্টিভ জিকে থেকে কোশ্চেন আসে, কিছু কম বেশি, এটা ঠিক আছে। বাট তুমি নর্মাল জিকের এই যে টপিকগুলো বললাম না, এগুলাই সাবজেক্টিভ জিকের ভিতরে আসবে। তো এগুলো কি আমরা বাংলাদেশ পার্টি, ইন্টারন্যাশনাল পার্টি সেন্টারের মধ্যে পড়াই না? অবশ্যই তো পড়া হয়। হ্যাঁ হ্যাঁ, তো পড়তে ঘুরে হবে। ফিরে ওইটাই সেম, বাট স্টিল এর হলো বাইরে কি ডিপ কিছু আছে লেভেল। ভাইয়া? মানে আজকে যেগুলা বললেন এর বাইরে কি কোনো কিছু সাবজেক্টিভ বা কোনো কিছু পড়তে হবে কি? যেটা যদি আছে এর এর বাইরে বাইরে? কিছু থাকে, সেটা তোমাদের ওই যে সাবজেক্টিভ জিকের যে ক্লাসগুলো দেওয়া আছে এবং শিটগুলো দাগানো আছে না, ওইখানে সেটা উল্লেখ আছে। এনিওয়ে, তোমাদেরকে আরেকটা কথা বলি, সেটা ভাইয়া হলো। আপনি যেমন থেকে জি। পড়াইছেন ওইটাই enough মনে হয়। হ্যাঁ, কি? মানে আপনি যেভাবে সাবজেক্টিভ জিকে গুলো ধরে ধরে পড়াইছেন ভাইয়া, এবং মানে অনেক ইনফরমেশন এক্সট্রা ইয়া দিয়ে পড়াইছেন ভাইয়া, তো ওইটাই তো এনাফ ভাইয়া মনে হয়। হ্যাঁ তো হ্যাঁ, এখন ওইটাই না, এতগুলো ওইটাই না এখন শেষ সময়, এই জন্যই তো বলতেছি যে আদার্স বইয়ের দিকে ঝোঁকার দরকার নাই। যা যা দিছি মোর দ্যান এনাফ আছে, তুমি দেখো। আর অবশ্যই তুমি ধরো যদি বাই এনি চান্স, এটা আমি বলে রাখি, বাই এনি চান্স এরকম হয় যে ইংলিশ ভার্সনে কোশ্চেন আসতেছে, তুমি সেটা ক্যাচ করতে পারতেছো না, তাহলে তোমাকে বলবো তুমি ওই যে আমার ইংলিশ ভার্সন জিকে ক্লাসটা পুরোটাই দেখবা। আর অবশ্য সেটা আইআর এর জিকে ক্লাস মানে কিন্তু ওই পুরো শিট। আইআর জিকে ক্লাস মানে হচ্ছে ইংলিশ ভার্সন পুরো বইটা, তো শেষ করাই লাগবে, কিছু করার নেই। ভাইয়া সি ইউনিটের জন্য সব টপিক কি বলা হয়ে গেছে? আমি মাত্র জয়েন হইলাম। হ্যাঁ, বলে ফেলছি, তুমি রেকর্ড দেখে নিও পরে, সমস্যা নেই। আর আর যেন কি বলতে নিছিলেন, আর যেন কি আরেকটা কথা। ভুলে গেছি এখন। এনিওয়ে, তোমাদের এখন মানে বিজনেস জিকে উপর ক্লাস নেব। আর ইয়ে করছে, তোমাদেরকে একটা শীট তাহলে আমি দিয়ে দিচ্ছি, এই শীটটা সবাই একটু ভালো করে পড়বা, যারা সি ইউনিটে পরীক্ষা দিবা। ঠিক আছে।